স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। ইন্টার্ন চিকিৎসকদের জাতীয় স্টিয়ারিং কমিটির উপর পুলিশি হামলার প্রতিবাদে ২৪ ঘন্টা সব হাসপাতালের আউটডোর সেবা বন্ধের ঘোষণা থাকলেও বিভিন্ন স্থানে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সকাল থেকে কোনো কোনো হাসপাতালে বিক্ষোভ করছেন চিকিৎসকরা। কোনো কোনো হাসপাতালের আউটডোর সেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। অনেক হাসপাতালে সকাল থেকে বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়। সকালে চিকিৎসকরা এসে টিকিট কাউন্টার সহ সব কার্যক্রম বন্ধ করে দেয়। এরপর থেকেই চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। অনেক রোগীকে ডাক্তার না দেখিয়ে ফেরত যেতে হচ্ছে। টিকিটও এরা দেন না, ডাক্তার নাই। ও সমস্যা আমার বেমারে লইয়া ইসলাম আর কি হসপিটাল, ওখান থেকে কিচ্ছু নাই। আপনার টিকিট কাউন্টারে গেছিলাম, তারা টিকিটের দরজা বন্ধ। আইছিলাম আপনার 8 কাউন্টার অন্য গেছে, তারা কই যে আজকে বন্ধ। ঘোষণার পরও চিকিৎসা সেবা স্বাভাবিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানকার খবর জানবো সহকর্মী আমিরুল ইসলামের কাছ থেকে। আমিরুল, সেখানকার সার্বিক পরিস্থিতি কি জানাবেন আমাদের? খুলনা মেডিকেল কলেজ হাসপাতালটি হচ্ছে খুলনা বিভাগের যে 10টি জেলা নিম্নয়ের মানুষ রয়েছেন, তারা কিন্তু একটু উন্নত সেবার আশায় কিন্তু ছুটে আসে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু এখানটায় হচ্ছে গিয়ে যে থাকছে যে বিশেষ করে যে বিগত গেল 3 দিনে 5 দফা দাবিতে আন্দোলন শেষে যে অবস্থার আন্দোলনের কারণে যে চিকিৎসকরা যে অবস্থা ছিল, সেই অবস্থার কারণে রোগীরা ভোগান্তি পাওয়া যায়। আজ কিন্তু স্বাভাবিক কার্যক্রম দেখা মিলছে। বিশেষ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যে চিকিৎসা কার্যক্রম, চিকিৎসা কার্যক্রমের মধ্যে রয়েছে যে যেমন রয়েছে বহির্বিভাগের চিকিৎসা ব্যবস্থা এবং জরুরি সেবা এবং যেসব রোগী ভর্তি রোগীদের সেবা, এই 3টা কার্যক্রমই কিন্তু স্বাভাবিক রয়েছে। সকাল থেকে দেখেছি যে সকাল 8টা থেকে যেমন দূর দূরান্ত থেকে ছুটে আসা রোগীদের টিকিট মিলেছে এবং 8:30 9টা থেকে ডাক্তার রোগী দেখা শুরু করে, যার কারণে যে অনেকটাই স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। আমরা এই মেডিকেল কলেজের হাসপাতালে যে দায়িত্বরত যে চিকিৎসক রয়েছে, আবাসন চিকিৎসক আর এবং তার সাথে কথা বলেছে, তিনি যে দাবি করেছেন যে সকাল থেকে যে ইন্টার্ন চিকিৎসকদের যে যে অবস্থা ছিল, সেই অবস্থা থেকে তারা কিন্তু সে অবস্থা থেকে ফিরে তারা কিন্তু কাজে ফিরেছে এবং তারা কিন্তু কার্যক্রম ডাক্তারদের যে সহযোগিতা করা বা চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে, সেই চিকিৎসা কার্যক্রম পরিচালনায় অংশ নিয়ে, যার কারণে যে আবাসন চিকিৎসক এবং হাসপাতাল চিকিৎসক ইন্টার্ন চিকিৎসকের মাধ্য দিয়ে যে রোগীদের যে প্রত্যাশিত সেবা কার্যক্রম খুলনা মেডিকেল হাসপাতাল সেবা কার্যক্রম চলছে। এবং রোগীরা কিন্তু যে গেল 3 দিনে যে রোগীদের একটা ভোগান্তি ছিল, বিশেষ করে কলম বিরতি চিকিৎসকদের আন্দোলন করে, আজ কিন্তু সেই ভোগান্তি নাই, যার কারণে যে দূর দূরান্তে ছুটে আসা রোগীরা তারা যেমন সেবা মিলছে এবং এখানটা ডাক্তাররা কিন্তু চিকিৎসক যারা রয়েছে তারা কিন্তু সকাল থেকে চেম্বার করছেন এবং যে থাকছে যে বিশেষ করে যে রাউন্ডগুলো, সেই রাউন্ডের কার্যক্রম পরিচালনা করছে, যার কারণে যে এবং তাদের সার্বিক সহযোগিতা যারা করে থাকেন শিক্ষানবিশ ইন্টার্ন চিকিৎসকের সেই সহযোগিতা করে, যার কারণে যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে বিভাগের পার্শ্ববর্তী জেলা থেকে যে নিম্নয়ের মানুষরা যে সেবা নিতে প্রত্যাশা ছুটে আসেন, সেই প্রত্যাশার কার্যক্রম কিন্তু অনেকটাই স্বাভাবিক বলা যায়। এবং একটা বিষয় থাকছে যে 5 দফা দাবিতে আন্দোলন চিকিৎসকদের যে দাবি ছিল, সেই দাবির প্রেক্ষিতে তাদের যে বলা হচ্ছিল যে 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 4 দফা 5 দফার 1 দফা বাস্তবায়ন হয়েছে, বাকি যে থাকছে আর 4টি দফা, যার ফলে চিকিৎসক নেতৃবৃন্দ দাবি করছেন যে পরবর্তী যে সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি তারা দিতে পারেন বা আলোচনার সাপেক্ষে সেই আলোচনার পরবর্তী জানা যাবে পরবর্তী চিকিৎসকদের আন্দোলনের অবস্থা। এটা ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে। দেশে কিডনি সংক্রান্ত রোগে ভুগছে 3,80,00,000 মানুষ। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণে প্রতি বছর বাড়ছে এই রোগে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করলে 50 থেকে 69% কিডনি রোগ প্রতিরোধ সম্ভব। আইন সংশোধন করে কিডনি দানকে সবার জন্য উন্মুক্ত করার বিষয়টি বিবেচনা করতেও সরকারকে অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা। কিডনি মানুষের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি রক্তকে পরিশোধন করে, অতিরিক্ত পানি ও বর্জ্য পদার্থকে শরীর থেকে বের করে দেয়, রক্তচাপ নিয়ন্ত্রণে পালন করে সহায়ক ভূমিকা। সরকারি ও বেসরকারি সংস্থা হিসেবে বাংলাদেশে দীর্ঘস্থায়ী কিডনি রোগের জটিলতায় ভুগছেন প্রায় 4 কোটি মানুষ। কিডনি বিকল হয়ে গেলে বেঁচে থাকার একমাত্র উপায় কিডনি সংযোজন অথবা ডায়ালাইসিস। কিন্তু এই চিকিৎসা এতটাই ব্যয়বহুল যে শতকরা 10 জন রোগী তা বহন করতে পারে না। তাই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রায় 90% রোগী চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করে।
প্রতি 10 জনে একজন কিডনি রোগী বিদেশে, কিন্তু আমাদের দেশে প্রতি 7 জনে একজন কিডনি রোগী। 40,000 থেকে 45,000 রোগীর কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। 75 থেকে 80% রোগী আইদার ফ্যাসিলিটির অভাবে অথবা টাকা পয়সার অভাবে মৃত্যুবরণ করছে প্রতি বছর। চিকিৎসকরা জানান, ব্যয়বহুল হওয়ায় 80% রোগী ডায়ালাইসিস চালিয়ে নিতে পারেন না। আছে আরও আনুষঙ্গিক খরচ। আর বেসরকারি হাসপাতালে চিকিৎসা তো কারো কারো কল্পনারও অতীত। সেই মেশিন থেকে শুরু করে ব্লাড লাইন, ডায়ালাইজার, যতগুলো কনজিউমেবল আইটেম আছে সবই তো বিদেশ থেকে আনতে হয়। এখন ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে, যে আইটেমগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করা হচ্ছে সেগুলোর উপরে তো এদেশের শুল্ক আছে। তো সব কিছু দিয়ে দেখা যায় যে খরচ অনেক বেড়ে গেছে। শতকরা 10% লোকেরও সামর্থ্য নেই দীর্ঘমেয়াদী ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাবার। বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন কিডনি প্রতিস্থাপনের উপর, যার জন্য প্রয়োজন আইনে সংশোধন। যে আমাদের যে অর্গান অ্যাক্ট ল আছে সেটা বয়সটা একটু বাড়ানো দরকার। মৃত ব্যক্তির কিডনি, যেটাকে আমরা বলি ব্রেন ডেথ, যারা আইসিইউতে মৃত্যুবরণ করে, সেইটা বাড়ানো দরকার। দাতার পরিধিটা এখনো সংকীর্ণ, একটা সীমার মধ্যে থাকাতে কিন্তু প্রচুর পরিমাণে এদেশে রোগী বিদেশে যে কিডনি কিনে তারপর তার ট্রান্সপ্লান্ট করছে। তারা আরও জানান, রোগীর ন্যূনতম চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিটি জেলায় 10 বেডের ডায়ালাইসিস সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। 4 দিনের সফরে আজ বৃহস্পতিবার বাংলাদেশ আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিকেল 5টায় ঢাকায় আসবেন তিনি। 16 মার্চ তিনি ফিরে যাবেন। সফরে শুক্র ও শনিবার তার মূল কর্মসূচিগুলো আছে। শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করতে যাবেন। তার সঙ্গে থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের মহাসচিব কক্সবাজার থেকে সরাসরি রোহিঙ্গা শিবিরে চলে যাবেন। সেখানে তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। কর্মসূচিগুলো শেষ হওয়ার পর তিনি রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন। শুক্রবার জাতিসংঘের মহাসচিবকে নিয়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন রোহিঙ্গারা। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য সেফ জোন প্রতিষ্ঠার দাবি জানানো হবে বলেও মনে করা হচ্ছে। এছাড়া খাদ্য সহায়তা স্বাভাবিক রাখা সহ নানা দাবি জানাবেন রোহিঙ্গারা। কক্সবাজারের আশ্রয় শিবিরে বসবাস 12 লাখের বেশি রোহিঙ্গার। 2017 সালে ব্যাপক অনুপ্রবেশের পর 8 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। উল্টো গত কয়েক মাসে রাখাইন থেকে পালিয়ে ঠাঁই নিয়েছে আরও অন্তত 80,000 রোহিঙ্গা। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP খাদ্য সহায়তা $12.5 থেকে কমিয়ে $6 করার ঘোষণায় উদ্বিগ্ন রোহিঙ্গারা। তহবিল সংকটে শিশুদের শিক্ষা বন্ধের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার শঙ্কাও। এমন বাস্তবতায় শুক্রবার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সফরে প্রত্যাবাসন ইস্যুতে অগ্রগতি হবে এমন আশা রোহিঙ্গা কমিউনিটি নেতাদের। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য সেফ জোন প্রতিষ্ঠার দাবিও জানাবেন তারা। সেই হিসাবে আর রেসপন্সিবিলিটি হল যে ইউএন তো ইউএনএ আর কানত যদি সে রোহিঙ্গা কান আর টুপি দিছে জুঙ্গরে আর তো যাইলে আর ফিরিয়ে আনো উড়িব আর তো বাংলাদেশ সমাজীয় এত বেশি পারেশান দিয়ে আনো উড়িব এবং আর বাংলাদেশের পাপিলিগল্লা বেশি বড় চ্যালেঞ্জেস বনি গই। এদিকে এ সফরের মধ্য দিয়ে প্রত্যাবাসন সহ বিভিন্ন কার্যক্রমে ইতিবাচক বার্তা আসবে এমন আশায় স্থানীয়দের। আমাদের দুইটাই প্রত্যাশা, একটা হচ্ছে ভলান্টিয়ারি রিপার্টিশনটা যাতে দ্রুত গতিতে হয়, পাশাপাশি রোহিঙ্গাদের ফেরত না যাওয়া পর্যন্ত ওদের যে রেশনের ব্যবস্থাটা যাতে আগের জায়গায়। দুই বিশিষ্ট ব্যক্তির সফর ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। আমরা কক্সবাজার জেলার বাহিরেও আমাদের বাহির থেকে কিছু ফোর্স আসছেন। সব মিলিয়ে আমাদের 1200 ফোর্স এখানে ডেপ্লয়মেন্ট থাকবেন। এখানে সাদা পোশাকে ট্রাফিক, স্ট্রাইকিং, মোবাইল পার্টি, পিকেট, কয়েকটি স্তরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। এই সফরে আন্তর্জাতিক মহল রোহিঙ্গাদের সঙ্গে আছে এবং তারা স্বদেশে ফিরবে দেয়া হবে এমন বার্তা বলছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। তো এর মাধ্যমে বিশ্ব সম্প্রদায় যে রোহিঙ্গাদের পাশে রয়েছেন সেটি একটি প্রতীকী রূপ হিসেবে দেখা যাবে এবং
যারা রোহিঙ্গাদেরকে নির্যাতন করে বাংলাদেশে পাঠিয়েছে, এখনও রোহিঙ্গাদের প্রতি এক ধরনের নির্যাতন এবং হত্যা, লুণ্ঠন, ঘরবাড়ি পোড়াচ্ছে রাখাইনে, তাদেরকেও বার্তা দেওয়া হবে যে বিশ্ব সম্প্রদায় এবং বাংলাদেশ রোহিঙ্গাদের পাশে আছে। এর আগে 2018 সালের 2রা জুলাই কক্সবাজারের উখিয়া ক্যাম্প সফর করেছিলেন জাতিসংঘের মহাসচিব। ডিবিসি নিউজ ডেস্ক। এখন আলোচনায় জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের সংগঠন করা জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রতীকে ভোট করতে ইসির শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করতে চায় দলটি। এদিকে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করা যাবে 20 এপ্রিল পর্যন্ত। 2008 সালে এটিএম শামসুল হুদা কমিশন আইনি সংস্কার এনে চালু করে নিবন্ধন প্রথা। তাতে দেওয়া হয় 3টি শর্ত। এখন পর্যন্ত 54টি দল ইসির নিবন্ধন পেলেও শর্ত পূরণে ব্যর্থ বা আদালতের আদেশে জামায়াত সহ 5টি দলের নিবন্ধন বাতিল করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে এবি পার্টি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। এদিকে ইসির সব শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করা হবে বলে জানালেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, যত দ্রুত সম্ভব শর্ত পূরণ করেই আবেদন করবেন তারা। নির্বাচনে অংশগ্রহণ করতে হলে একটা দলীয় প্রতীক পেতে গেলে যে নিবন্ধনের প্রয়োজন হয়, নিবন্ধনের জন্য যেসব শর্তাবলী পূরণ করতে হয়, সেসব শর্তাবলী যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা পূরণ করতে পারি, সেই জন্য আমরা আমাদের কার্যক্রমগুলো বিস্তৃত করবার চেষ্টা করছি। আর নিবন্ধনের শর্ত শিথিল করা হয়নি জানিয়ে নির্বাচন কমিশন বলছে, বিদ্যমান আইন বিধি মেনেই করতে হবে আবেদন। নতুন কোনো শর্ত এখানে আলাপ করা হয়নি, কোনো শর্ত শিথিলও করা হয়নি। নতুন যারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে চান তারা আগামী 20 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আমাদের কাছে আবেদন করবেন। আমরা সেটা পর্যালোচনা করব এবং তার পরবর্তীতে যে নিবন্ধন প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন করব। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে নতুন নিবন্ধন কার্যক্রম শেষ হলে আরও বাড়বে নিবন্ধিত রাজনৈতিক দল। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। লিবিয়ায় বিভিন্ন কারণে আটকে পড়া 176 বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় বুরাক এয়ারের ফ্লাইটটি ভোর 4:17 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রত্যাবাসীদের মধ্যে 106 জন ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। বাকি 70 জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন। এদের মধ্যে 12 জন শারীরিকভাবে অসুস্থ। আমার মনে হচ্ছে যে আমাদের ঈদ আনন্দ আজকেই আমাদের দীর্ঘ আপনার যে 3 মাস 12 দিন আমার ভাইটা নিখোঁজ অবস্থায়, আমার পরিবারে বাবা মার সাথে সংযোগ বিচ্ছিন্ন। আমরা চাই আমাদের লোকগুলো আমাদের কাছে ফেরত আসুক, এটাই আমাদের চাওয়া। নিজের সচ্ছলতার জন্য, পরিবার সচ্ছলতার জন্য গেছিলাম, কিন্তু হার মেনে ফিরে আসতে হইল। 4-5 মাস 15 লাখ টাকা দিছি, এরপরে মনে করেন যে আর 5 লাখ দিতে পারি, দেবো আবার বিক্রি করে দিয়েছে আর এক জায়গায়। চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থে অনবোর্ড সার্ভিস চার্জ বৃদ্ধি নিয়ে মুখোমুখি অবস্থানে শিপিং এজেন্ট ও বার্থ অপারেটররা। শিপিং এজেন্টদের অভিযোগ, চার্জ বাড়াতে ইচ্ছা করেই পণ্য খালাসের গতি কমিয়ে জিম্মি করছে বার্থ অপারেটররা। আর বার্থ অপারেটরদের দাবি, দীর্ঘ 1.5 যুগ ধরে চার্জ না বাড়ায় লোকসানে আছেন তারা। চট্টগ্রাম বন্দরের নিযুক্ত বার্থ অপারেটররা জাহাজ থেকে কন্টেইনার উঠানো ও নামানোর কাজ করেন। এজন্য প্রতি কন্টেইনারে অনবোর্ড সার্ভিস চার্জ শ্রমিকদের মজুরি বাবদ 559 টাকা পান বার্থ অপারেটররা, যা পরিশোধ করে শিপিং এজেন্ট। সম্প্রতি এই সার্ভিস চার্জ নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে শিপিং এজেন্ট ও বার্থ অপারেটররা। প্রতি বছর শ্রমিকদের মজুরি 10% করে বাড়লেও গত 18 বছরে কোনো সার্ভিস চার্জ বাড়ানি বলে দাবি বার্থ অপারেটরদের। আমরা কোভিড সিচুয়েশন পার করেছি, আমরা কোনো বেনিফিট পাইনি। বিগত সরকারকে আমরা অনেকবার অনুরোধ করেছিলাম, তো এটা আমরা অনুরোধ করেছিলাম, বাট নোবডি টুক এনি অ্যাকশন। শিপিং এজেন্টরা বলছে বার্থ অপারেটরদের কন্টেইনার প্রতি চার্জ 110% বাড়ানো
বাড়ানোর দাবি যৌক্তিক নয়। তাদের অভিযোগ, বন্দরের জেনারেল কার্গো বার্টের কন্টেনার হ্যান্ডলিংয়ের গতি কমানোর পাশাপাশি প্রয়োজনীয় শ্রমিক দিচ্ছে না অপারেটররা। আমরাও চাই যে একটি স্থায়ী সমাধান হোক এবং চট্টগ্রাম বন্দর স্মুথলি রান করুক এবং আমাদের ব্যবসা বাণিজ্যে কোনো ধরনের যেন এটি কোনো বিরূপ প্রভাব কারো দ্বারা যেন না পড়ে। দুই সংস্থার বিরুদ্ধে বন্দরের পরিচালনা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। সংকট সমাধানে চিঠি পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। বন্দরের পরিবেশ সুষ্ঠু সুন্দর রাখার স্বার্থে যাতে কার্যক্রমের মধ্যে কোনো রকম অসুবিধা না হয়, কোনো রকম শ্রমিক অসন্তোষ না হয়, এই বিষয়টার জন্য এই ধরনের তাদের ইন্টারনাল বিরোধগুলো আমরা অনেক সময় ইন্টারভিন করি। এই অবস্থা চললে আমদানি ও রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা বন্দর ব্যবহারকারীদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। কুষ্টিয়ার খাজানগর মোকামে রমজানে ঊর্ধ্বমুখী চালের দর 10 দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। মিলাররা শঙ্কা করছেন বোরো ধান না আসা পর্যন্ত চালের দাম আরও বাড়তে পারে। লাগাম টানতে আমদানির ওপর জোর দিতে বলছেন কেউ কেউ। চালের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবি ভোক্তাদের। চাল উৎপাদনে দেশের অন্যতম কুষ্টিয়ার খাজানগর। রোজা শুরুর আগেও এখানকার মিলগেটে প্রতি কেজি সরু চাল মানভেদে দাম ছিল 78 থেকে 79 টাকা 20 পয়সা। 10 দিনের ব্যবধানে তা বেড়ে বিক্রি হচ্ছে 80 থেকে 81 টাকায়। আর এর প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়ে। সরু চালের পাশাপাশি মোটা চাল কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। সরবরাহ নিয়েও অভিযোগ আছে খুচরা বিক্রেতাদের। রোজা শুরু থেকে আমরা চাউল কিনেছি 1950, 1960, আর সেটা এখন বর্তমানে কিনছি 2010-2020। কিছু কিছু মিলে চাউল দিচ্ছে না, ক্রাইসিস দেখাচ্ছে। সাধারণ মানুষ তাদের কিনে খাইতে সমস্যা তো হচ্ছে, এটা নিয়ন্ত্রণ করা অবশ্যই জরুরি। মিল মালিকরা বলছেন দফায় দফায় চালের দাম বৃদ্ধির জন্য দায়ী ধান সংকট। এই সুযোগে ধানের দাম বাড়িয়েছেন বড় ব্যবসায়ীরা। 1 মণ মিনিকেট আমরা বর্তমানে বেচতেছিল 2600, 2500 টাকা। তাও লস হচ্ছে আমাদের, কারণ ধানের দাম হলো অত্যাধিক বেশি। হাস্কিন মিলও 50% বন্ধ, অটো মিলও 50% ধানের অভাবে। সেক্ষেত্রে মাঝে যে 2 মাস সরু চাউল এবং বাসমতি চাউল পর্যাপ্ত পরিমাণ আমদানি করতে হবে, কারণ সরু এবং বাসমতি চাউলের দাম বাড়লে কিন্তু আপনার সর্বোচ্চ নিম্ন শ্রেণীর চালের দাম বাড়তে শুরু করে। জেলা খাদ্য বিভাগের দাবি মজুতদারি ও মুনাফালোভীদের ঠেকাতে মিলগুলোতে নজরদারি অব্যাহত। ধানের দামের তুলনায় সেই হিসাবে চালের দাম মোটামুটি আছে, সামঞ্জস্য আছে। আমাদের কোনো ইন্সপেক্টরদের তথ্য অনুযায়ী কোনো অতিরিক্ত মজুত কোনো মিলে আমরা আশা করি যে বড় মৌসুমের শুরু হলে এটার দাম স্বাভাবিক হয়ে যাবে। কুষ্টিয়ার খাজানগর মোকাম থেকে ঢাকা সহ সারা দেশে চাল সরবরাহ করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদের কেনাকাটায় মুখরিত রাজধানীর বিপণী বিতানগুলো। ঈদে ছোটদের আনন্দ বাড়ে নতুন জামা আর জুতোয়। বাবা মার হাত ধরে ঈদের কেনাকাটায় নিজেদের পছন্দের কেনাকাটায় ছুটে চলেছে শপিং মলগুলোতে। তাদের পছন্দ দেশীয় ও চাইনিজ ব্র্যান্ডের টেকসই জুতা। কিনতে পেরে খুশি ছোট্ট শিশুমণিরা। আমি লাইট কালার জুতা কিনেছি। আমি এবার ঈদে সাদা কালারের জুতা নিয়েছি। এবার ঈদে আমি পিঙ্ক কালার জুতা নিয়েছি। ঈদে শিশুদের নতুন জামার সাথে নতুন জুতা চাই। তাই তো অভিভাবকদের সাথে মার্কেটে ভিড় শিশু কিশোরদের। এমনই দৃশ্যের দেখা মেলে রাজধানীর নিউ মার্কেটে। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বাচ্চাদের জন্য আরামদায়ক জুতাকেই প্রাধান্য দিচ্ছেন অভিভাবকরা। গত বছরের তুলনায় একটু প্রাইসটা একটু বেশি চাচ্ছে আর কি। কালেকশন অনেক ভালো কালেকশন আছে ঈদের থেকে। এবছর অনেক ভালো, প্রাইসটাও রিজনেবলের মধ্যেই আছে। মধ্যবিত্তদের জন্য রেঞ্জের মধ্যেই আছে এবং কালেকশনও ভালো আছে এবছর। ভ্যাট ও ট্যাক্স বেশি হওয়ায় আমদানিকৃত জুতার দাম বাড়ছে বলে জানান বিক্রেতারা। এখানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন আসে, রিস্কাওয়ালারও আসে, তাদের জন্য আমরা সীমিত প্রাইসে আর কি সেল করি। শোরুমের থেকে আমাদের এখানে কম পাই দেয়, কাস্টমার আমাদের এখান থেকে নেয়। জিনিসের দাম বেশি না, ট্যাক্স বেশি দেখেই আপনার জিনিসটার দাম হয়ে যায় বেশি। আমাদের 100 টাকা প্রফিট হলে আমরা বিক্রি করি, কিন্তু দোকানে তার 100 টাকা প্রফিটে বিক্রি করবে না। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। এক সময় চলাচল করত স্টিমার, নৌপথকে ঘিরে সচল ছিল বাণিজ্য। আর এখন ডিঙি নৌকায় চলাচল করাও দুরূহ। ধুকে ধুকে মৃত্যুর প্রহর গুনছে পিরোজপুর শহর দিয়ে বয়ে চলা দামোদর খালটি। দখল, দূষণ আর সংযুক্ত খালগুলোকে মেরে ফেলার কারণেই এমন দুর্দশা একসময় প্রমত্তা এই জলপথটির। পিরোজপুর শহরের পাশ দিয়ে বয়ে চলা বলেশ্বর এবং কালীগঙ্গা নদীকে সংযুক্ত করেছে দামোদর খাল। এটি নৌপথের দূরত্ব কমিয়েছে অন্তত 40 থেকে 50 কিলোমিটার।
একসময় এই নদী দিয়ে স্টিমার চললেও ভরাট হয়ে এখন পরিণত হয়েছে মরা খালে। জমি চলে গেছে দখলে, অবশিষ্ট অংশও দূষণের কারণে বিলীনের পথে। একটু ছাতাবেলায় ভরে গেছে, খাল ছোট হয়ে গেছে। খাল ছোট হওয়ার কারণে ফসল আদি কমায়। ভিতরে খালগুলো সব মরে গেছে, ড্রেন হয়ে গেছে, যার জন্য এটাও তেমন স্বরূপ নাই পানি। যাতায়াত উপকার হইতে হয় আপনার আমরা গাছ টাছ আনি, আমরা ব্যবসা করি, যাদের ব্যবসা করে তাদের জন্য সুবিধা। খালটি দুবার খনন হলেও খুব একটা লাভ হয়নি, তাই তো দামোদরকে সচল রাখতে দাবি উঠেছে পুনর্খননের। খনন করলে এলাকাবাসীর উপকার হয়, করেছে তা আবার তো একই অবস্থা হয়ে গেছে, ভরাট হয়ে গেছে। সরকারের কাছে এইটুকু আবেদন যে আমাদের খালটা সে আবার যে আগের যে পর্যায়ে ছিল সেই পর্যায়ে ফিরিয়ে আনার জন্য। অবশ্য দখলদারদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলছে পৌর কর্তৃপক্ষ। বিভিন্ন জায়গায় প্লাস্টিকের ডাস্টবিন দেওয়া আছে, কিন্তু ডাস্টবিন না ফেলাইয়া যত্র খালে যেখানে সেখানে ফালায়, এতে খালগুলি দিন দিন নাব্যতা হারাচ্ছে এবং ভরে যাচ্ছে। আর দখল তো আছেই, এটা জেলা প্রশাসনের সাথে মানে আমরা এটা চিহ্নিত করার প্রক্রিয়া আছি, চিহ্নিত হয়ে গেলে আমরা এটা উচ্ছেদ অভিযানে যাবো। এছাড়াও পিরোজপুর শহর দিয়ে বয়ে চলা প্রায় সবগুলো খালি উন্নয়নের নামে কিংবা দখলের কারণে বিলীনের পথে। ডিবিসি নিউজ ডেস্ক। জমে উঠেছে আরব আমিরাতের আবুধাবির ইফতার বাজার। কম খরচে পাওয়া যাচ্ছে রকমারি সব ইফতার সামগ্রী। মুখরোচক ইফতারিতে খুশি প্রবাসী ক্রেতা বিক্রেতা। বিশেষ করে প্রবাসের মাটিতে বাংলাদেশের বিভিন্ন ইফতার সামগ্রী পেয়ে তারা আনন্দিত। জীবিকার তাগিদে সংযুক্ত আরব আমিরাতে বাস করছেন অন্তত 10 লাখ বাংলাদেশি। কর্মব্যস্ততার প্রবাস জীবন ইফতারে বঞ্চিত হচ্ছেন দেশের স্বজনদের হাতে বানানো খাবারের স্বাদ থেকে। কিন্তু সেই অপ্রাপ্তি কিছুটা হলেও মিটছে আবুধাবির বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন রেস্টুরেন্টের বাহারি ইফতার আইটেমে। ফলে দূর প্রবাসে থেকেও দেশীয় স্বাদের টানে দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা রকমারি ইফতারের ব্যবস্থা করেছি এবং বাঙালি বিভিন্ন আইটেম সহ আমরা বিপুল পরিমাণের ইফতারের ব্যবস্থা করেছি। হালিম, দই, ক্ষীর, রসমালাই, চনাবোট, পেঁয়াজু, আলুর চাপ, বেগুনি, খিচুড়ি, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। দেশি ভাইদের জন্য হরেক রকমের ইফতার আইটেম করে থাকি। খানা পিনা এবং কি সেহরির খানা পর্যন্ত আমরা অনেক আইটেম করে থাকি। যারা আছেন সমস্যা না আছেন একদম কম দামে আমরা দিয়ে দিব। সুলভ মূল্যে দেশীয় স্বাদের ইফতার পেয়ে খুশি প্রবাসীরা। আমাদের প্রয়োজন আছে সাইজ আইটেম থেকে আমি খুদ নিয়ে যাওয়ার জন্য আছে কাস্টমার হিসেবে। আমরা যে দেশে পাই, যেগুলো খাই, সে সব আইটেম আপনি এখানে পাবেন। এখানকার ইফতার সামগ্রীতে কোনো কৃত্রিম রং কিংবা কেমিক্যাল ব্যবহার হয় না, তাই প্রতিটি মুখরোচক খাবারই স্বাস্থ্যসম্মত। খাবারের মানের ব্যাপারে কোনো সন্দেহ নেই বলেও জানান প্রবাসীরা। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।